সকালবেলার রোদ্দুরে প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে যেখানে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আশা করছি নিরাপদে আছেন। আমাদের চারপাশে নিরাপত্তাহীনতা এবং যে রাজনৈতিক সংকট, তা থেকে আমরা খুব বেরিয়ে আসতে চাইছি এবং নিশ্চয়ই আমরা সে জায়গায় বেরিয়ে আসব। আমাদের এখানে গতকাল আমাদের এখানকার বড় একটি রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার ছোট পুত্রকে হারিয়েছেন। আমরা শোক জানাচ্ছি যারা পেট্রোল বোমায় দগ্ধ হয়ে নিহত হয়েছেন, আমরা তাদের প্রতি শোক জানাচ্ছি। যারা ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পোড়া ক্ষত নিয়ে কাতরাচ্ছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এখানে যে রাজনৈতিক সংকট যারা তৈরি করেছেন, এবং এর কোনোটিই কিন্তু সাধারণ মানুষের তৈরি করা নয়। আমরা নিশ্চয়ই সহমত পোষণ করব ওই জায়গায় যে আমরা কেউই এর জন্য দায়ী নই। দায়ী আমাদের যারা রাজনৈতিক কর্মসূচি ঠিক করেন, তারা নিশ্চয়ই সুমতির জায়গায় আসবেন এবং আমাদের এই সংকটের হাত থেকে পরিত্রাণ দেবেন। শুভবোধের জয় হয় সব সময় এবং আমাদের এই সাংস্কৃতিক আবহটা এই ভারতবর্ষে, বাংলাদেশে, অখণ্ড ভারতবর্ষেও ছিল, বাংলাদেশেও আছে, পূর্ববঙ্গে আছে, পশ্চিমবঙ্গে আছে। আমরা এক মহান সুমহান সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার। সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের এখানে ভাষা আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলনের পরে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের পরে স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের সাংস্কৃতিক প্রবাহটা অব্যাহত গতিতে চলেছে, আমরা সমৃদ্ধ হয়েছি এবং আমরা যখন ফিরে তাকাই আমরা দেখতে পাই যে 40-এর দশকে ভারতে, তখন অবিভক্ত ভারতে যে গণনাট্য আন্দোলনের সূচনা হয়েছিল, গণসঙ্গীতের এক বিপুল বিস্তার সূচিত হয়েছিল, সেখানে যুক্ত হয়েছিলেন লোককবিরা, সেখানে যুক্ত হয়েছিলেন লোকসঙ্গীতের মরমী ভাবের যে মানুষ তারা, সেখানে যুক্ত হয়েছিলেন নিম্ন আয়ের যে শ্রমজীবী মানুষ তারা। এই সব মানুষদের হাতে অসাধারণভাবে নির্মিত হয়েছে গণসঙ্গীতের বিভিন্ন সৃজনশীল শাখা এবং সমৃদ্ধ শাখা। আমাদের স্টুডিওতে আজ যে দুজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি, তারা আমাদের দেশে আমন্ত্রিত হয়ে এসেছেন। এখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের 3 দশক পূর্তির একটি অনুষ্ঠান ছিল গত 21শে জানুয়ারি। সে অনুষ্ঠানে তারা সঙ্গীত পরিবেশন করেছেন এবং তারা ঘুরছেন বাংলাদেশে। আজকে বাংলা ভিশন স্টুডিওতে আমরা তাদেরকে পেয়েছি। আমাদের সাথে আছেন ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গের কঙ্কন ভট্টাচার্য এবং মন্দিরা ভট্টাচার্য। আপনাদেরকে স্বাগত জানাই। কঙ্কনদা, আমরা আনুষ্ঠানিক আলোচনায় ঢোকার আগে, প্রবেশ করার আগে আমরা কথা বলছিলাম যে আপনি কলকাতায় বাস করছেন কিংবা গণসঙ্গীত নিয়ে ঘুরছেন ভারতবর্ষের প্রান্তে প্রান্তে। আমরা ঢাকায় বাস করছি এবং আপনার একটা অসাধারণ গান আমি শুনেছিলাম সেদিন, বাংলা কিভাবে ঢাকা এবং কলকাতা একই সাথে থাকে। দর্শকরাও খুব যোগসূত্র তৈরি করে ফেলতে পারবো আমরা যদি সেই গানটি প্রথমে হয়ে যায়। আমরা বুঝিয়ে দিতে পারবো যে আসলে আপনি কলকাতায় থাকলেও ঢাকার বাইরে থাকেন না, অথবা আমরা ঢাকায় থাকলেও আমরা কলকাতার বাইরে থাকি না। আমরা গানটা শুনি। আমরা তো মনেই করি না যে দুটো বাংলা আলাদা, মাঝখানে একটা বেড়া, এই বেড়াটাই যা, কিন্তু মন, গান, ভাবনা, স্বপ্ন, ভালোবাসা সব তো একই জায়গায়। নিশ্চয়ই। আমার বাংলা ঢাকায় থাকে, একই সঙ্গে কলকাতায়, একই আকাশ মাথায় নিয়ে, একই আকাশ মাথায় নিয়ে, শ্রাবণ ধারায় মন মাতায়, একই সঙ্গে কলকাতায়। আমার বাংলা ঢাকায় থাকে, একই সঙ্গে কলকাতায়। জালালাবাদ ধর্মতলায় সকাল সন্ধে দেয় পাড়ি, বাস খোঁজে না, চায় না বিমান, চড়তে চায় না রেলগাড়ি, নাচল এবং কাকদ্বীপেতে আমার বাংলা বুক তাতায়, একই সঙ্গে কলকাতা, একই আকাশ মাথায় নিয়ে, একই আকাশ মাথায় নিয়ে, শ্রাবণ ধারায় মন মাতায়, একই সঙ্গে কলকাতায়। আমার বাংলা ঢাকায় থাকে, একই সঙ্গে কলকাতায়।
লালন ফকির রবীন্দ্রনাথ মুকুন্দ দাস নজরুলের, মুকুন্দ দাস নজরুলের আমার বাংলা পৌশালী ধান কাশফুলে, আমার বাংলা কানহ সিধু মাতঙ্গিনী হাজরাদের, আমার বাংলা প্রীতি লতারে, আমার বাংলা বরকতে, গঙ্গা থেকে আমার বাংলায় জানবে পদ্মা যায়, গঙ্গা থেকে আমার বাংলায় জানবে পদ্মা যায়। একই আকাশ মাথায় নিয়ে, একই আকাশ মাথায় নিয়ে শ্রাবণ ধারায় মন মাতায়, একই সঙ্গে কলকাতায়। এই ভারতীয় গণনাট্য সংঘের যে বিপুল আন্দোলন, এখন তো আমাদের এখনকার প্রজন্মের মানুষ শুধু বই পড়ে কিংবা কতগুলো গান শুনে ইতিহাসের পাতা ঘেটে ঘেটে সেই তরঙ্গটা বোঝার সামর্থ্য আমাদের নেই। আমি আপনার সাথে যখন দর্শকরা এই কথাগুলো শুনছেন, সেই অভিজ্ঞতাটাও আমি একটু যোগসূত্র তৈরি করতে চাই যে এই গণনাট্য সংঘের সাথে আপনার সম্পৃক্ততাটা কোন সময় ঘটলো? ঠিক, গণনাট্য সংঘের জন্ম তো 1943 সালে মুম্বাইতে একটি সম্মেলনের মধ্যে দিয়ে মে মাসে 25শে মে তারিখে জন্ম হয় গণনাট্য সংঘের। তখন একদিকে যুদ্ধ চলছে, অন্যদিকে 50-এর মন্বন্তর, সে ভয়াবহ মন্বন্তরের মধ্য থেকেই জন্ম নিল। তারপর থেকে গণনাট্য আন্দোলন। আমরা গণনাট্য সংঘে দ্বিতীয় প্রজন্মে ঢুকেছি। আমার সঙ্গে গণনাট্য সংঘের যোগাযোগ 73 সাল থেকে, এবং তারপরে 76 থেকে নিয়মিত শিল্পী হিসেবে এতে যোগদান করি। না, আপনি ওই জায়গাটাই একটু আপনি বলছিলেন একবার এক ফাঁকে যে নিবারণ পণ্ডিতের সাথে সেটা হচ্ছে 1976 সালের 28শে ফেব্রুয়ারি। তার কিছুদিন আগে পল রবসনের জীবনাবসান হয়। পল রবসনের স্মরণ সভাতে গান গাইবার জন্যে আমি প্রথমবারের জন্য ডাক পাই ভারতীয় গণনাট্য সংঘে, এবং আমার প্রথম গান গণনাট্য সংঘে গিয়েছিলাম 28শে ফেব্রুয়ারি 1976 সালে। সেই দিনই ওখানে মঞ্চে দেখতে পাই আমাদের সবার শ্রদ্ধেয় লোককবি নিবারণ পণ্ডিতকে। উনি তখন হৃদরোগে চিকিৎসার জন্য কলকাতায় অবস্থান করছিলেন, এবং সেই সভায় এই অসাধারণ লোককবি সভাপতি হিসেবে হাজির ছিলেন। সেদিনই আমি ওনার গান প্রথম শুনি, এবং নিবারণ পণ্ডিতের গান শুনবার পরে আমার মনে হয় যে গান যদি তৈরি করতে হয় বা গাইতে হয়, তাহলে এরকমই গাইতে হবে, এরকমই গান সৃষ্টি করতে চেষ্টা করতে হবে, যে গান সত্যিকারের কৃষক পরিবার চাষ করতে করতেও গাইতে পারে, শ্রমিকও গাইতে পারে, এবং লোকসঙ্গীতে ভরপুর এই গান, এই সুর, এটাই তো প্রাণের গান হওয়া উচিত। আপনি কঙ্কনদা যে সময়টায় নিবারণ পণ্ডিতের ওই সভাপতি হয়ে সভার কথা বলছেন, সেই সময় কি শম্ভু মিত্ররা তখনও তো আছেন? মানে না, ওরা অনেক আগেই গণনাট্য সংঘ থেকে বিযুক্ত হয়েছেন। ওদের যে বিযুক্ত হওয়ার কাহিনী সেটা 50-এর দশকেই মোটামুটি। শম্ভু মিত্র আমাদের গর্ব। ওনারই নেতৃত্বে বিজন ভট্টাচার্যের নবান্ন নাটক দিয়ে গণনাট্য সংঘের যাত্রা শুরু হয়েছিল। এটা যেমন সত্যি কথা, কিন্তু এটাও দুর্ভাগ্যজনক যে একটা জায়গায় যাওয়ার পর একটা সময়তে ওরা নিজেদের খানিকটা বিযুক্ত করলেন, এবং 50-এর দশকের মাঝামাঝি সময় থেকেই এই পর্বটার সূত্র ঘটল। তারপরে নানা রাজনৈতিক টানাপোড়েনে গণনাট্য সংঘটা প্রায় ভেঙেই যায়। ভেঙে যাওয়ার পরে দ্বিতীয় পর্যায়ে গণনাট্য সংঘ তৈরি হয় 1964 সাল থেকে। আগেও অনেক গুণী শিল্পী ছিলেন, কিন্তু 1964-তে যে গণনাট্য গঠন শুরু হলো, এইটা কিন্তু একেবারে মাঠের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা লড়াই করছেন, এবং যারা অনেকে শিল্পী নন, কিন্তু তারা শিল্পী হওয়ার প্রতিজ্ঞা নিয়ে গণনাট্য সংঘে ঢুকলেন, এবং সঙ্গে ঢুকে তারা আস্তে আস্তে তার মধ্যে অনেকে ভবিষ্যতে তার পরবর্তীকালে অনেক গুণী শিল্পীতে পরিণত হয়েছেন। কিন্তু মাস অর্গানাইজেশন হিসেবে গণনাট্য সংঘ কিন্তু গড়ে উঠতে শুরু করলো 64-র পর থেকে। এখন গণনাট্য সংঘের পশ্চিমবঙ্গের সদস্যপদ 4000-এর 200 কম হবে, 3800 কি 3900 এরকম সদস্য, গান, নাটক, আবৃত্তি এই সমস্ত মিলে। মন্দিরাদির কোন সময়টায় যোগাযোগ, মানে সেটা কি দাদার সাথে যোগাযোগের? হ্যাঁ, দাদার সাথে তো বিবাহ সূত্রে যোগাযোগ। তার আগে থেকেই আমার বাবা হীরেন ভট্টাচার্য, তিনি গণনাট্য সংঘের একজন উচ্চতর কমিটির মেম্বার ছিলেন, অসাধারণ নাট্যকার। মাও ছিলেন রত্না ভট্টাচার্য।
এই যে অনুষ্ঠানটার কথা উনি উল্লেখ করলেন, যেটা নিবারণ পণ্ডিত সভাপতিত্ব করেছিলেন, সেই অনুষ্ঠানটাতে আমিও ছিলাম প্রেজেন্ট। তা সেই তখনই ওইখান থেকেই একটা সূত্রপাত হয় আর কি আমাদের যোগাযোগের। তারপরে সেটা আস্তে আস্তে বিবাহ সূত্রে মানে আমাদের বিয়ে হওয়ার কারণে ওই অনুষ্ঠান আবদ্ধ হওয়ার একটা সঙ্গে সোপান তৈরি করে। এবং নিবারণ পণ্ডিত প্রায় মধ্যস্থ। বাহ, আমরা নিবারণ পণ্ডিতের একটা গানে কি যাব? হ্যাঁ, নিবারণ পণ্ডিতের অজস্র গান, এবং এমন এক ধরনের গান যে গান আমরা কল্পনাই করতে পারি না। যেমন ধরুন এই হিন্দুস্তান পাকিস্তান কথা হচ্ছে, তো দুই বাংলা নিয়ে ওনার একটা গান বলছে, দুই বাংলারই আসলে সমস্যা পেট, মোটা পেট আর সরু পেট, এই দুই পেট নিয়ে সমস্যা। ভাই ভাগ হলো, হিন্দুস্তান হলো, পাকিস্তান হলো, পেটও স্থান কিন্তু হলো না গরিব মানুষ পেয়ে করে বাঁচতে। শুনি পাকিস্তান হিন্দুস্তান পাইয়া রে দাদা, ওরে পেটে তো বুঝ মানে না, হায় রে পেটের কথা কেউ তো বলে না, পেটের কথা কেউ তো বলে না। তারপর বলছেন পেটওয়ালা আছে দুই রকম, কি রকম? চিকন মোটা দুই দলেতে ঝগড়া হয় হরদম, এক দলেতে তুললে দাবি রে, ওরে অন্য দলে মানে না, ভাই রে অন্য দলে মানে না, হায় রে পেটের কথা কেউ তো বলে না। শেষ স্তবকে বলছেন, তাই পেট পাগলা যত বন্ধুগণ, চলো পেটের জন্য চালাই আমরা নতুন আন্দোলন। পেটা ধমকায় আওয়াজ তুলো রে, আমরা পেটো স্থান দাবি ছাড়বো না, আমরা পেটো স্থান দাবি ছাড়বো না, হায় রে পেটের কথা কেউ তো বলে না। পাকিস্তান হিন্দুস্তানের মাঝখানে পেটোস্থান, অসাধারণ বিদ্রুপ, অসাধারণ ব্যঙ্গ এবং অসাধারণ রসবোধ। একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা টেলিফোনটা নিয়েছি। হ্যালো, কে আছেন? ভাই জি, শুভেচ্ছা আপনাকে। ফোন করবার জন্য কে বলছিলেন? হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি আমরা। জি আপনি কে বাবু ভাই বলছেন? হ্যাঁ বলছি। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমি সেই আমেরিকা থেকে কল দিয়েছি। আপনার উপস্থাপনা ভালো লাগে, আর বাংলা ভিশনকে আমি খুবই ভালোবাসি, সব সময় আমি বাংলা ভিশন দেখি। হ্যাঁ, তো আপনার এই চ্যানেলটা আমার খুবই প্রিয়, আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের সাথে দুজন অতিথি আছেন, পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, ওনারা গণসঙ্গীত শিল্পী। আপনি থাকুন আমাদের সাথে, এবং আছেন বহুদূর থেকে ফোন করেছে, আমেরিকা থেকে। শব্দটা ঠিক নমস্কার আপনাকে। হ্যাঁ হ্যাঁ দাদা, এই নিবারণ পণ্ডিতের সাথে শম্ভু মিত্রের এক ধরনের একটা সম্পর্ক, একটা যোগসূত্র ছিল। মানে শম্ভু মিত্রের আপনি বলছিলেনও, আবার আমরাও কিছু জায়গা পাঠ করে দেখেছি যে অসম্ভব শ্রদ্ধার জায়গায় দেখতেন এই লোককবিকে। তো ময়মনসিংহ থেকে, ময়মনসিংহের লোককবি নিবারণ পণ্ডিত, এবং ময়মনসিংহের ভাষায় তার সেই কথা বলা। আপনি যখন তার কাছে গান শেখার জন্য মন স্থির করলেন, আপনি যখন প্রথম গেলেন তার কাছে শিখতে, কি বলেছিলেন উনি? উনি তো, আমি যখন নিবারণ পণ্ডিতের কাছে যাই, প্রথম তার দর্শনের 1-1.5 মাসের মধ্যেই ওনার কাছে গিয়ে পৌঁছই এবং সরাসরি পায়ে পড়ি, আমি আপনার কাছে গান শিখব। উনি আমাকে বললেন, গান যদি শিখতেই হয়, এই গান কিন্তু আমার কাছে শিখলেই হবে না, কারণ লোকসঙ্গীতের গান তো, লোকসঙ্গীতটা কিন্তু যারা লোকসঙ্গীত তৈরি করেন এবং মাঠে গান করেন তাদের কাছে কিন্তু আপনাকে তাদের পায়ের কাছে বসে লোকসঙ্গীতটা শিখতে হবে। আপনি বরঞ্চ একটু ঘুরে আসেন, আমাকে কয়েকটা ঠিকানা দিলেন, একটু ঘুরুন, ঘুরে একটু লোকসঙ্গীত শুনুন, তারপর আমার কাছে আসুন। আমরা 7 দিন নিবারণ পণ্ডিতের কাছে থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে কোচবিহার, জলপাইগুড়ি, আসামের গোয়ালপাড়া এবং উপরের আসাম অবধি চলে গেলাম ঘুরতে ঘুরতে। ওনার দেওয়া ঠিকানা এবং আরও কিছু ঠিকানা নিয়ে প্রায় 2.5 মাস ধরে আমরা শুধু লোকসঙ্গীত শুনলাম এবং শিখলাম। এবং অদ্ভুত ব্যাপার, এই 2.5 মাস আমাদের কোনো পয়সা খরচ হলো না। যার কাছেই যাই তিনি সাদরে তার বাড়িতে গিয়ে নিয়ে রাখেন, যাকেই বলি, এবং চিনিও না অনেক সময়। আর কলকাতা থেকে আসছেন, গান শুনবেন, আরে শোনেন, থাকেন আমার বাড়িতে। এবং অদ্ভুত ব্যাপার, ওইখানে শামসুদ্দিন আহমেদ নামে একজনের শিষ্যত্ব গ্রহণ করে আমি দোতারা বাজাতে শুরু করি।
সেই আসামে গোয়ালপাড়ায় তিনি আমাকে একটি দোতারা উপহার দেন, তার দাদুর দোতারা, দিয়ে বলেন এইটা কাছে রাখবেন, এটাতে আপনার কোনো বিপদ হবে না। এবং ওই দোতারানি রাস্তায় বেরোলে অদ্ভুত ব্যাপার, গোয়ালপাড়াতে কোনো বাসের টিকিট লাগে না, যে গান গায় তার টিকিট লাগে না, এই হচ্ছে মূল্য। তারপরে আবার নিবারণ পণ্ডিতের কাছে ফিরে আসি, উনি বললেন কি কি গান শিখলেন, আমরা গান দেখালাম, এই বললেন ভালো, এইটাই আপনাকে চালায় যেতে হবে, লোকসঙ্গীত আপনাকে সংগ্রহ করতে হবে এবং শিখতে হবে, তবে এই গান শেখা যাবে। সেই থেকে লোকসঙ্গীত সংগ্রহের ব্রত। এখন আমার নিজের সংগ্রহ 10,000-এর বেশি গান, বিভিন্ন জেলা। সর্বনাশ। এবং নিবারণ পণ্ডিতের গান আমি প্রায় 5 বছর ধরে ওখানে শিখি নানাভাবে। যখন আমি চাকরি পাই আমাকে জিজ্ঞেস করে চাকরিওয়ালারা কোথায় পোস্টিং চাই, আমি বলি ওইখানে। বলে ওখানে কেন, কলকাতার লোক? বলে আমার ওখানে গুরু থাকেন, ওখানে যাব। ওইখানে গিয়ে ওনার বাড়িতে নিয়মিত যেতাম সপ্তাহে সপ্তাহে, এইভাবে 5 বছরে ওনার যা পারি শিখেছি। নিবারণ পণ্ডিতের কোন জায়গাটি, আমাদের এখানকার লোকসঙ্গীতের কোন জায়গাটি আপনার কাছে স্বতন্ত্র বলে মনে হয় নিবারণ পণ্ডিতের সাথে? নিবারণ পণ্ডিতের যে স্বাতন্ত্র সেটা হচ্ছে উনি একদম শতকরা 100% লোকসঙ্গীতের আঙ্গিকে গান লিখতেন। তার মধ্যে নতুন শব্দ বসাতেন এরকম নয়, কিন্তু আচ্ছা, শব্দ দিয়ে তিনি যে শব্দ বন্ধনী দিয়ে তিনি যে বাক্য তৈরি করতেন সেটা একটা অন্য সাহিত্য হতো। যে জন্য নিবারণ পণ্ডিতের গান লোকসঙ্গীত হয়েও চেতনায় কিন্তু গণসঙ্গীত। এবং উনি কিন্তু কখনো বলতেন না আমি লোকসঙ্গীত তৈরি করি, উনি যা বলতেন আমি মানুষের গান করি, এটা বলতেন, চেষ্টা করি। এবং আমার মতে ওনার গানটা হচ্ছে লোকসঙ্গীত হলেও আসলে চেতনায় গণসঙ্গীত, সেই জন্য আমরা ওকে গণসঙ্গীতই বলি। এটাই ওনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এইভাবে একদম নিপাট লোকসঙ্গীতে গণসঙ্গীতে পরিণত করা, তার সমস্ত বৈশিষ্ট্য রেখে, এটা বোধহয় ওর মতন করে আর কেউ পারে। দাদা আমরা একটা গানে যাই। কি গান শুনবে? যে মানে গণসঙ্গীতের এই বিশাল ভান্ডার, মানে নিবারণ পণ্ডিতের গান, নিবারণ পণ্ডিতের বাইরেও হতে পারে গান, নিবারণ পণ্ডিত নিয়ে হতে পারে। আমরা নিবারণ পণ্ডিতের একটা গান শেষের দিকে শুনবো। আচ্ছা, তার বিখ্যাত সেই টসা কাহিনী পড়ো, টসা শুনতে পারো, বা মূর্খ গিদাল হামরাগুলা শুনতে পারো, এটা শুনতে পারো। এখন কি গান শুনবে বলো? এখন আপনি এই গণনাট্য সংঘের যে চলমান দীর্ঘ আন্দোলন, দীর্ঘ সংগ্রাম, তার মধ্য থেকে কোনো একটা দীর্ঘ সংগ্রাম, দেখো এ তো শয়ে শয়ে গান। ইদানিং কালে গণনাট্য সংঘের যে আন্দোলন সেটা একটা নতুন পথে হাঁটছে। সেই পথটা কি? গান এমন তৈরি করো যেটা যেখানে সেখানে গাওয়া যায়। যদি শুধু সমাবেশের গান তৈরি করো তাহলে সমাবেশ ছাড়া কোথাও গাইতে পারবে না, তাহলে সেটা মানুষের গান হবে না, সমাবেশের গান হবে হয়তো, মানুষের হবে না। এমন গান তৈরি করো যেটা সব জায়গায় গাওয়া যায়। আমি এরকম একটি গান একটুখানি শোনাই, সেটা সাম্প্রদায়িকতা বিষয় তার মধ্যে আছে। সেইটা হচ্ছে সুলেমান শেখ নামে একটি কাহিনী। একজন মুসলিম চটকল শ্রমিক, তিনি চক্ষুদান করেছিলেন বিজ্ঞান শিবিরে গিয়ে। পরবর্তীকালে একটি দুর্ঘটনাতে তিনি একটি দুর্ঘটনায় একটি বাচ্চা ছেলেকে বাঁচান। ছেলেটি বাসের তলে পড়ে যাচ্ছিল, ওকে বাঁচান, কিন্তু নিজে বাসের তলে চলে যান। এরপর সুলেমানের মৃত্যু হয়, কিন্তু তার চোখটা তুলে নিয়ে একটি জন্মান্ধ হিন্দু ছেলের চোখে বসানো হয়, এবং সেই হিন্দু ছেলেটি দৃষ্টিশক্তি পেয়ে প্রথমবার তার নিজের মাকে দেখে একটা মুসলমানের চোখ দিয়ে। সুলেমানের কাহিনী কিন্তু সত্যি ঘটনা, ইনি অমরত্ব পেতে পারতেন কিন্তু পাননি। চটকলে তাত বনে সুলেমান শেখ, মসজিদে যায় না সে ভুলেও বারেক, নামাজেতে মন নাই রোজা রাখে না, নাপাক বললে কেউ গায়ে মাখে না। মৌলবী রেগে বলে দোজখেই যাবে চলে, ইন্তেকালের পর কাফেরটা দেখ, শুনে তোড়ে হেসে ওঠে সুলেমান শেখ, সুলেমান শেখ, সুলেমান শেখ। একদিন করলো কি শেখ সুলেমান, কি জানি কি লিখে চোখ করে দিল দান। শুধলে সে হেসে বলে বেশ মজা এটা হলে, কবরেতে যাব চলে যাবে না তো চোখ, বলে হো হো হেসে ওঠে সুলেমান শেখ, সুলেমান শেখ, সুলেমান শেখ। একদিন কাফেরটা বেঘরেই যায়, রাস্তায় শিশু এক টলমল পায়, পথ পার হয় পিছে দুরন্ত বাস, মৃত্যু আসছে ধেয়ে পায়নি আভাস। সুলেমান শিশুটিকে এক ঝটকায় ওপারেতে ছুঁড়ে ফেলে নিজে পড়ে যায়, নিজে পড়ে যায়, নিজে পড়ে যায়। তারপর একবার জ্ঞান ফিরে এলে দুইটি চোখের কথা ইশারায় বলে,
অবশেষে গড়ে গিয়ে নিঃসারে থাকে শুয়ে, ওপরেতে চোখ রেখে কথা মোতাবেক কবরে ঘুমিয়ে থাকে সুলেমান শেখ, সুলেমান শেখ, সুলেমান শেখ। মায়ের চোখের মণি কিশোর প্রদীপ, জন্ম হতেই তার চোখে নেই দীপ। মায়ের চোখের মণি কিশোর প্রদীপ, জন্ম হতেই তার চোখে নেই দীপ। সেই হিন্দু ছেলের চোখে, সেই হিন্দু ছেলের চোখে মুসলিম চোখ রেখে ডাক্তার জুড়ে দেন বেমালুম ঠিক। আকাশের ঘন নীলে বিস্ময়ে চোখ তুলে চোখের আলোয় মাকে দেখিল বারে। ফরিস্তা হয়ে যায় সুলেমান শেখ, ফরিস্তা হয়ে যায় সুলেমান শেখ। কি অসাধারণ! মানে এই সুলেমান শেখ রাজনীতি অত বুঝতেন কিনা জানা নাই, ক্ষমতার কোথাও তিনি ছিলেন কিনা জানা নাই, কিন্তু কি অসাধারণ বড় মানুষ ছিলেন। তাই তো। আমাদের সাথে একজন দর্শক আছেন টেলিফোনে। হ্যালো, কে আছেন? খুব তাড়াতাড়ি। হ্যালো, শুভেচ্ছা আপনাকে। শুভেচ্ছা এবং নমস্কার বাবু ভাইয়া। আমি তো দাদার সাথে কথা বলতে চাই। শুনতে পাচ্ছেন দাদা? বলুন বলুন। দাদা, আমার নাম ইতি, আমি ধানমন্ডি থেকে বলছি। আজকে সরস্বতী পূজা, আমাদের বিদ্যা উপর, উনি সঙ্গীতের উপরে এসেছিলেন, আমাদের দেবী, তার পূজা। এবং আপনি লোকসঙ্গীতের পশ্চিমবঙ্গ থেকে এসেছেন বাংলাদেশে, লোকসঙ্গীতের উপর গান গাচ্ছেন। আপনি প্রথম লোকসঙ্গীতের যে গানটা গিয়েছিলেন সেটা যদি একটু শোনাতেন তাহলে আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে, এবং বাংলা ভিশনকে ধন্যবাদ। ধন্যবাদ ইতি, সরস্বতী পূজার জন্য শুভেচ্ছা। লোকসঙ্গীতের জায়গায় একটু পরে হয়তো ঢুকেছেন ইতি, আমরা অনেকগুলো কথার মধ্যে বলে ফেলেছি। আমরা মূলত গণসঙ্গীতের অনুষ্ঠান করছি লোকসঙ্গীতের আঙ্গিকে। তো যাই হোক, ফোন করার জন্য শুভেচ্ছা। কঙ্কনদা, যেই জায়গাটা এখনকার সময় এই পুরো ভারতবর্ষ, পুরো পৃথিবী মানুষের সংকটের নানামুখী রূপ, বিশেষ করে সাম্যবাদী ব্যবস্থা বিপর্যস্ত হওয়া, সমাজতান্ত্রিক ব্যবস্থা বিপর্যস্ত হওয়া, মানুষের মধ্যে আত্মকেন্দ্রিকতা, ব্যক্তিবাদ, সবকিছু মিলে যে সংঘের বাইরে থাকবার একটা মানে প্রলুব্ধ হওয়া, কিংবা তাকে প্রলুব্ধ করে তোলা, চারপাশের ব্যবস্থা দিয়ে তাকে প্রলুব্ধ করে তোলা, এর বিপরীতে গণসঙ্গীত কিংবা সাংস্কৃতিক আন্দোলন কিভাবে, কোন আঙ্গিকে কাজটা করবে এই সময়? আমরা এখন মনে করছি, যে কথাটা একটু আগে বলছিলাম, যে আমাদের এতে মহান শিক্ষকেরা তো পৃথিবীর আছেন। গণসঙ্গীত দুই রকমের হয়, একটা হচ্ছে পার্টিজান সং, যে গান আমরা শুনেছি পার্টির মিছিলে, লং মার্চের গান, সরাসরি পার্টির প্রচারের গান একটা। কিন্তু এর চেয়েও বড় হচ্ছে গণসঙ্গীতটা মানুষের গান হতে হবে। তো শুধু যদি পার্টির মিছিলের গান হয় তবে সেটা সব মানুষের গান হয় কি? আমি যদি একটা মানুষ যিনি গণসঙ্গীতকে ভালোবাসেন না, তাকে যদি গণসঙ্গীত ভালোবাসাতে পারি, যিনি বামপন্থার যে মুক্তির ধারণা সেটাকে মেনে নিতে পারেননি, আমি যদি তাকে বামপন্থার দিকে নিয়ে আসতে পারি, মানুষের কথা ভাবাতে পারি, তবেই তো আমার লাভ। তবে আমাকে এমনভাবে গাইতে হবে, পৃথিবীতে সব সমস্যাই তো সকলের সমস্যা, সকলেরই তো সমস্যা। কেন আমি শুধুমাত্র আমার সমস্যা, তোমার সমস্যা নয় এমন করে ভাববো? সুলেমান শেখের যে কথা, এটা তো সবার কথা, সবার জন্যে, বামপন্থী কি ডানপন্থী বড় কথা নয়, সবার তো সমস্যা। আমি একটা বরঞ্চ গান শোনালে বুঝবে। আমরা গানের মধ্যে আসবো, কিন্তু আমাদের ছোট্ট একটা বিরতিতে যেতে। হ্যাঁ, ঠিক আছে, ফিরে আসবো এক্ষুনি। প্রিয় দর্শক, অনেক গভীরতর কিছু ব্যঞ্জনার জায়গায় কিন্তু আমরা আছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক বড় রকমের ব্যবচ্ছেদে আমরা আছি। সাম্প্রদায়িকতা, মনুষ্যত্ব এবং তার যে নানান দিক, মানুষের মুক্তি, সবকিছু মিলিয়েই আলোচনা হচ্ছে। আমরা ফিরে আসবো এক্ষুনি, গান হবে, আলোচনা হবে, আমাদের সাথেই থাকুন। এক্ষুনি ফিরবো, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের জ্ঞাতার্থে জানাই, আমাদের স্টুডিওতে দুজন গণসঙ্গীত শিল্পী আছেন। তারা আমন্ত্রিত হয়ে বাংলাদেশে এসেছেন। গত 21শে জানুয়ারি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের লড়াই সংগ্রামের 3 দশক পূর্তি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে তারা গণসঙ্গীত পরিবেশন করেছেন। তারা ঘুরছেন বাংলাদেশে। গতকাল তারা বরিশালে ছিলেন, আজ এসেছেন বরিশাল থেকে ভোরবেলা। তার আগে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন এবং বাংলাদেশের যে শ্রোতা তাদের গান শুনছেন। আমরা তাদেরকে স্টুডিওতে এনেছি, কঙ্কন ভট্টাচার্য এবং মন্দিরা ভট্টাচার্য, ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গ শাখার। কঙ্কনদা, আমরা আলোচনার তো একটা ধারাবাহিকতা আছে, আমরা একটা গানে ঢুকে যাই। যে কথাটা হচ্ছিল যে
সমস্যা তো সার্বজনীন। যেমন ধরো না, বাচ্চাদের মানুষ করা, আমরা বাবারা মায়েরা ছেলেদেরকে ক্রিকেটার বানাবো, সাঁতারু বানাবো, তাদের বিরাট পণ্ডিত করব, পরীক্ষায় ফার্স্ট ছাড়া তাদের হতে দেবো না। এই যে প্রতিযোগিতা, ছেলেরা মেয়েরা তারা তো নিষ্পেষিত হচ্ছে, আর আমরা তাদের একটা মেশিনে তৈরি করতে যাচ্ছি, কিন্তু একটা প্রজন্ম হারিয়ে যাচ্ছে। জেনারেশন গ্যাপ যেটাকে আমরা বলছি, সেটা যে কি ভয়ঙ্কর হতে পারে। তারা রবীন্দ্রনাথ জানে না, সুকুমার রায় জানে না, হুকুমুখ হ্যাংলার নাম শোনেনি, তারা ঠাকুমার ঝুলি নামে যে একটা বই আছে এটাই জানে না। শোনো কি সমস্যা, এটা বড়দের কাছে গান, ছোটদের জন্য। সূর্য হাসে ওই আকাশে রামধনু রং দেখে, ছড়ায় সোনা সব শিশুদের, সব ফুলেদের মুখে। হিমের শিশির মাখামাখি কোজাগরি রাতে, সুরের খেলা সব শিশুদের, সব ফুলেদের মুখে। ওদের খেলতে দাও, ওদের গাইতে দাও গান, আগলে রাখো ওদের, ওরাই এই পৃথিবীর প্রাণ, এই পৃথিবীর প্রাণ। হারিয়ে গেছে গল্প দাদু মেঘের আড়ালে, ক্ষীরের পুতুল শুকিয়ে মরে দুয়োরানির কোলে। জং ধরেছে নীল কমলের শক্ত তরোয়ালে, লাল কমলের দরজা ঢাকা মাকড় সারি জালে। ওদের খেলতে দাও, ওদের গাইতে দাও গান, যাদের রাখো ওদের, ওরাই এই পৃথিবীর প্রাণ, এই পৃথিবীর প্রাণ। কালো মেঘে আকাশ ঢাকে সোনার আলো ছেয়ে, রক্ত ঝরে কাজলা দিদির অশ্রু ধারাবে। পারুল বনের 7টি ভাই সূর্য সেনা হয়ে, 7টি সুরের 7 রঙা রং আনবে কবে বয়ে। ওদের খেলতে দাও, ওদের গাইতে দাও গান, বাঁচিয়ে রাখো ওদের, ওরাই এই পৃথিবীর প্রাণ, এই পৃথিবীর প্রাণ। ওদের খেলতে দাও, ওদের গাইতে দাও গান, বাঁচিয়ে রাখো ওদের, ওরাই এই পৃথিবীর প্রাণ, এই পৃথিবীর প্রাণ। এই পৃথিবীর প্রাণ, তাদের কাঁধে যেই বিশাল ব্যাগের মানে বোঝা, এত এত বই, কি যে পড়ে কে জানে। পিট সিগারের, দুঃখিত, পিট সিগারের একটা প্রসঙ্গ তো আপনার কাছে জমা। এই পশ্চিমের যে গণসঙ্গীত কিংবা মানুষের গান, আপনি যেমন করে বলছিলেন যে সংকটটা আসলে সবার, গরিব মানুষেরও সংকট, মানুষের মূল সংকটটা মানুষের, মানুষ হয়ে ওঠার বা মানুষ না হয়ে ওঠার সংকট। পশ্চিমী এই যে ধারণা, পশ্চিমের এই ধারণা, ভারতীয় ধারণা, পূর্বের ধারণা, তার সাথে যোগসূত্রটা কিভাবে তৈরি হয়, সেতু বন্ধনটা কিভাবে তৈরি হয়? অনেকদিন ধরে এই পাশ্চাত্যের যে গণসঙ্গীত, সেটা আমাদেরকে ইনফ্লুয়েন্স করছিল, কিন্তু মোটামুটিভাবে সুরের দিকে বেশি। সলিল চৌধুরী গণনাট্য সংঘে অনেক পাশ্চাত্য সুরকে এনেছিলেন, কিন্তু পাশ্চাত্য আঙ্গিকে রচনাটা আমরা সেভাবে করছিলাম না। আমরা এটাতে প্রথম উদ্দীপিত হলাম পিট সিগারের গানে সবচেয়ে বেশি, অন্যদের গানেও কিছু কিছু বটে, কিন্তু পিট সিগার সবচেয়ে বেশি। কারণ উনি এইটা দেখিয়ে দিলেন পুরো পৃথিবীকে যে এমন গান লেখা যায় যে গানটা সকলের গান। যে জন্য পিট সিগার, তিনি এক সময় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, পরবর্তীকালে তিনি এই আদর্শ, সাম্যবাদ, সমাজতন্ত্রের আদর্শ সারা জীবন গান গেয়েছেন। জীবনের 80টা বছরই উনি গান গেয়েছেন 94 বছরের মধ্যে। তো ওর কাছে আমরা প্রথম দেখলাম যে এভাবেও গান লেখা যায়। উনি এখানে যখন 96 সালে এলেন, তখন নিবারণ পণ্ডিতের একটি গান ওনাকে শোনানো হয়। শুনে উনি বলেন যে আমাকে যদি কেউ পৃথিবীর 10টি শ্রেষ্ঠ গান নির্বাচন করতে বলে, তাহলে আমি নিবারণ পণ্ডিতের এই গানটি সিলেক্ট করতাম। কি অসাধারণ! ওনার সঙ্গে আমার যোগাযোগ স্থাপিত হয়। পরবর্তীকালে বহু চিঠি, বহু মতামত, ওনার সাহায্য অনেক পেয়েছি। ওনাকে যা চেয়েছি, এই বিরাট মহাসমুদ্রটি সেই সাহায্য করেছেন। যখন বলেছি পল্লবসনে গান গাইবো, আমার কাছে কর্ডস নেই, উনি নিজে হাতে কর্ড করে পাঠিয়ে দিয়েছেন। ওনার গান যখন করব বলেছি, উনি বলেছেন গাও পারলে, তবে নিজের দেশকে ভুলো না, কিন্তু
যদি আমার গান গাইতে হয় নিজের দেশের মতন করে গেও, ওনার গানও আমরা দেশের মতন করে গাইবার চেষ্টা করি। এই হচ্ছে পিট সিগারের যে অবদান, আমাদের রক্তের শিরায় শিরায় পিট সিগার আমাদের উন্মাদনা হিসেবে আছে, এবং শুধু আমাদের নয়, সারা পৃথিবী জুড়েই আছেন। যে কথা আমরা বলছিলাম যে সকলের সমস্যার গান, সকলের ভালোবাসার গানটাই আমাদের গান হওয়া উচিত। এই প্রসঙ্গে তুমি যদি শুনতে চাও, আমি তোমাকে একটি গান ওনার শোনাতে পারি, রেনবো রেস নামে। আচ্ছা, এই গানটি হচ্ছে উনি গেয়েছিলেন 1965 সালে ভিয়েতনাম যুদ্ধের সময় প্রথমে। এই গানটি হচ্ছে এমন গান যেটা যুদ্ধবিরোধী গান, যেটা শান্তির গান, যেটা পরিবেশ রক্ষার গান, যেটা ভালোবাসার গান। এটা যে কিসের গান নয়, এটাই বড় কথা। উনি বলছেন যে পৃথিবীতে মানুষের ইতিহাস 6.5 লক্ষ বছরের ইতিহাস। এই 6.5 লক্ষ বছর ধরে মানুষ সভ্যতা গড়ে তুলেছে। পৃথিবীর কোণে কোণে কেউ হিসেব রাখেনি চোখের রং, চুলের রং, ধর্ম, বর্ণ কি ছিল। আজকে যখন পৃথিবী সভ্য, তখন কেউ কেউ বলছে পৃথিবীর অমুক অংশটা আমার, ইরাকটা আমার, আফগানিস্তানটা আমার। এরকম যদি মানুষই পৃথিবী গড়ে থাকে, তাহলে মানুষই পৃথিবীর দাবিদার, কোনো শক্তি নয়। বলছেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই অপূর্ব সুন্দর গোলক, নীল আকাশ যার, নীল সমুদ্র নিচে, এটা নষ্ট হয়ে যাবে, শেষ সুযোগ, এসো বাঁচাই। আমি একটুখানি এটা যতটা পারি গিয়ে শোনাচ্ছি, মাই রেনবো রেস। One blue sky above us, one ocean lapping our shores, one earth so green and round, who could ask for more? And because I love you, I would give you one more try to show my rainbow race, which is too soon to die. এক নীল আকাশ সামিয়ানা, একই তো সাগর জলে ধোয়া পার, শান্ত সবুজিয়ে পৃথিবী, এর বেশি কি বাঁচাই। আমি যে তোমায় ভালোবাসি, তাই তো চেষ্টা করে দেখি একবার এই পৃথিবীর রংধনু বুঝি ধ্বংসের মুখে এবার। এক নীল আকাশ সামিয়ানা, একই তো সাগর জলে ধোয়া পার, শান্ত সবুজ এই পৃথিবী, এর বেশি কি বাঁচাইয়া। আমি যে তোমায় ভালোবাসি, তাই তো চেষ্টা করে দেখি একবার এই পৃথিবীর রামধনু রং, বুঝি ধ্বংসের মুখে এবার। কেউ কেউ ভাবে ঠিক উল্টোটা, তারা সত্যটাকে দেখে না, বোঝে না ভুলে। কেউ কেউ ভাবে সুখ কল্পনায়, লোভীদের মুঠি এনে যাবে খুলে। কেউ নিতে চায় সোজা রাস্তাটা, বোমা বিষ ভাবে তারা আরো চায়, যেন সব বিরোধীকে যায় না মারা, মুক্তির সোজা কোনো রাস্তা নেই। এক নীল আকাশ সামিয়ানা, একই তো সাগর জলে ধোয়া পার, শান্ত সবুজ পৃথিবী, এর বেশি কি বাঁচাইয়া। যাও যাও বলো সব শিশুদের, বলো সব বাবা আর মায়েদের, এই তো একসাথে বাঁচবার শেষ সুযোগ, পেয়েছি যা তোমার তা আমারও, এই তো একসাথে বাঁচবার শেষ সুযোগ, পেয়েছি যা তোমার তা আমারও, একসাথে বাঁচবার শেষ সুযোগ, পেয়েছি যা তোমার তা আমারও। এক নীল আকাশ সামিয়ানা, একই তো সাগর জলে ধোয়া পার, শান্ত সবুজ পৃথিবী, এর বেশি কি বাঁচাই। বাহ, অসাধারণ।
পিট সিগার কলকাতায় এলেন যখন, তখন যেই অনুষ্ঠানটাতে আপনার সাথে দেখা হলো, হ্যাঁ, এবং নিবারণ পণ্ডিতের গান আপনি গাইলেন, সেটি তো তিনি শুনলেন? হ্যাঁ, শুনেছেন। কোন গানটি? সেটি হচ্ছে একটি বিখ্যাত গান, নিবারণ পণ্ডিতের জীবনের অন্যতম শ্রেষ্ঠ গান, মূর্খ গিদাল হামরা গুলা নামে একটি গান, যেটাতে উনি ওনার জীবনের কথা বলছেন, আর শেষে বলছেন যে চোখের জলে কখনো আগুনের কথা বলা যায় না, আগুনের কথা আগুন দিয়েই বলতে হয়, চোখের জলে বলা যায় না। কারণ এটা গানটি সেন্সরশিপের পরিপ্রেক্ষিতে, ভারতবর্ষে যখন সেন্সরশিপ চলছে জরুরি অবস্থায় 1976 সালে যখন গানটি লেখা, তখন কোনো সংবাদ ছাপতে গেলে পাস করাতে হতো পুলিশ কর্তাদের দিয়ে। সেই সময় একজন শিল্পী ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে গাইতে পারেন না, কারণ ওর মধ্যে আগুন শব্দটা আছে। তো ওকে বলা হয় এটা চেঞ্জ করে আনতে। উনি বলেন রবীন্দ্রনাথের গান আমি চেঞ্জ করবো কি করে? সেই সময় নিবারণ পণ্ডিত প্রতিবাদে এই গানটি লিখেছিলেন। এটিকেই পিট সিগার বলেছেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ 10টি গানের মধ্যে একটি। আমরা একটু শুনে যাই গান। এই গানটা আমরা শোনাতেই পারি। আমরা শুনবো না, আমরা কিছু অংশ শুনবো, নিবারণ পণ্ডিতের টসা কাহিনীটা শেষে শুনবো। রিপিটেশন বাদ দিয়ে। মূর্খ গিদাল হামরা গুলা ভাওয়াইয়া গান গাই, হাল বাড়ি কামাই সারি দুতারা ডাঙ্গাই, সুখ দুঃখের কথা যারা মনতে পড়িল, চটকা সুরে দুতারা ডাং বাজিয়ারে উঠিল। স্বাধীন হইনু ঘর হারাইনু নাইয়ার ভিটা মাটি, পরার ভুইয়ত ঘর বান্ধিয়া পরার ভুইয়ত খাটি। ওরে দিন মনে সেই 2.5 টাকা মজুরি পাইয়া, মায়া ছাওয়ায় রুটি চাবাই হাজারত বসিয়া। আমি হয়তো মরি যাইম ভাইনা বাঁচিবে বেশি দিন, ডাক্তার বাবু কইছেন হৃদরোগ বড়ই কঠিন। গান কবিতা বন্ধ হয় মোর আসর করা মানা, কেমন করে গান করি ভাই হইলে রে ভাবনা। ভাবিনু না হয় ছাপি দিম মুই গাহাল 2-4 খানা, সেন্সারে কাহাটিয়া গানের ভাবে রাখিল না। ওরে মনের আগুন চোখের জলে নিবান কথা খানা, সেন্সারে কয়ে আগুন শব্দ বলারে চলিবে না। আগুন বাদ দিয়া শুধু জল দিয়া কি করে গান গাই, ভাবে বুঝিনু দুঃখ পাইলেও বলিবার উপায় নাই। আমার গান তোমরা ভাইরে সঙ্গ ধরি নিও, সময় এলে আগুনে গান হাজারো কণ্ঠ তো গাহিও। আমার গান তোমরা ভাইরে সঙ্গ ধরি নিও, সময় এলে আগুনে গান হাজারো কণ্ঠ তো গাহিও। মানে কি অসাধারণ ভবিষ্যৎ দ্রষ্টা হয়, মানে সত্যবাদী মানুষ। তাই তো। কিংবা সত্যবাদী মানুষ তো ভবিষ্যৎ দেখেন, স্বপ্নও দেখেন, এবং স্বপ্ন অসম্ভবভাবে বিস্তার লাভ করে তার জীবনের আয়ুর চেয়ে তো বড়। এই যে আজকে আমরা এরকম করে বসে নিবারণ পণ্ডিতকে স্মরণ করছি, বারবার উঠে আসছেন তিনি আমাদের উচ্চারণে কিংবা সুরে, সেটি তার জীবন ঘনিষ্ঠতা এবং জীবনের প্রতি যে দায়, মুক্তির এই যে দায়। পিট সিগারও এলেন, এবং পিট সিগারের কি অসাধারণ কথা বলছেন যে মুক্তির সোজা কোনো পথ নেই। মুক্তির আসলেও তো কোনো সোজা কোনো পথ ঠিক। আমরা দাদা একদম অনুষ্ঠানের শেষের দিকে এসছি, আপনারা স্টুডিওতে ছিলেন এতক্ষণ, ভরে ছিল সবকিছু। বাংলাদেশ কতখানি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি নিশ্চয়ই আপনারা অনুভব করবেন। কিন্তু আমরা একটা সঙ্গীতের সমৃদ্ধ জায়গা, বাংলা, এই বাংলা ওই বাংলা মিলে, বিশেষ করে লোকসঙ্গীতের, সেই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের একটা পুনর্মিলন ঘটবে, আমাদের সেতু বন্ধন তৈরি হবে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, আপনারা এসেছেন স্টুডিওতে। আমরা নিবারণ পণ্ডিতের গান শুনতে শুনতে শেষ করব তার বিখ্যাত সেই টসা কাহিনী। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসবো। প্রিয় দর্শক, আমাদের সাথে ছিলেন কঙ্কন ভট্টাচার্য, মন্দিরা ভট্টাচার্য, ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গের দুজন শিল্পী, এবং তারা তাদের দীর্ঘ এই যে সাংগীতিক অভিযাত্রা, সেই অভিযাত্রা নিয়ে ঘুরছেন দেশে কিংবা দেশের বাইরে। আজ আমাদের এখানে ছিলেন, কাল কোথায় যাবেন এটা আগে থেকে নির্ধারণ করার উপায় নেই। সুর যেখানে তাদের কারণে, যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এবং পিট সিগারের গানের যে চরণটি আমরা শুনেছি, ভাবানুবাদ,
বলছেন যে মুক্তির সোজা কোনো পথ নেই। চারপাশ দেখে আমাদের আস্থাহীনতায় ভোগার কিছু নেই, কারণ মুক্তি একটু দূরে, আমাদের একটু লম্বা সময় হাঁটতে হবে। আমরা গানে যাই। একটি পরিবারের 5 জন মানুষ, 5 জনই হচ্ছেন ঠসা বা টসা, অর্থাৎ কানে শোনেন না। যদি এমন হতো সত্যি কোনো পরিবারে, তাহলে সেই পরিবারের কি হতো? আমরা গাইতে থাকি, তোমরা শোনেন সবে ভাই, সবে শুনেন দিয়া মন, টসার কাহিনী এখন করিব বর্ণন। টসায় বুঝে যাহা, টসায় বুঝে যাহা করে তাহা কারো কথা না শুনে, সময় সময় টসায় আবার ধীরা কথাও শুনে। কথার মিল ধরে না, কথার মিল ধরে না, কওয়া যায় না ভালো মন্দ কথা। টসায় চলে আপন বুঝে, শুনেন এক কবিতা কোন একটি গ্রামে, কোন একটি গ্রামে কালু নামে ছিল এক মহাজন। পরিবারের 5টি লোক, তার টসা 5 জন। কানে কেউ শোনে না, কানে কেউ শোনে না, পুত্র কন্যা বধূ ও গৃহিণী। একদিনের ঘটনা বলি, শুনেন সে কাহিনী। একদিন প্রভাত কালে টসার ছেলে হাল জুড়িয়া ভাই, মন ভুলে দেখে সে তো পেন্টি আনে নাই। হালটি জুড়িয়া থুইয়া দৌড়ি যায়া বউরে ডাকি বলে, ওরে পেন্টি খানা কোথায় আছে, আনি দে সকালে। হালটা খাড়ায় আছে, ওদিকে হালটা খাড়ায় আছে, বউ ভাবিছে খাইতে বুঝি এলো। বউ তখন রান্নাঘরে ভাত বাড়িতে গেল। থালায় ভাত বাড়িয়া কাছে আসিয়া হাসি হাসি বলে, পান্তা না খাও তপ্ত আছে, রাঁধিয়াছি সকালে।